আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। এই মুহূর্তে আমাদের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক 10টি গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব। শুরুতেই থাকবে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ ভয়ঙ্কর আপডেট। এবার গাজা ইসরায়েলের কৌশলগত পরাজয় হয়েছে বলছে হামাস। সুখবর, খেপেছে হিজবুল্লাহ এবং হামাস। একই সাথে আরও 4 সেনা নিহতের কথা স্বীকার করল ইসরায়েল। গাজায় অযথা অপরাধযোগ্য চালাচ্ছে ইসরায়েল, ফিলিস্তিনি বিজয় হবেই হবে বলছে ইরান। জানাবো বাইডেনের যে দাবিকে ননসেন্স বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে হামলার কারণ ব্যাখ্যা করল ইয়েমেন। এবং সর্বশেষ জানিয়ে দিব গুরুত্বপূর্ণ সংবাদ, আগ্রাসন বন্ধের পর আমরা গাজার পুনর্নির্মাণ শুরু করব এবং বন্দি বিনিময় সংক্রান্ত আলোচনার আগে আগ্রাসন বন্ধ করতে হবে, আবারও জানালো হামাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। গাজা ইসরায়েলে কৌশলগত পরাজয় হয়েছে বলছে হামাস। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালিয়ে ইসরায়েল এ পর্যন্ত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি এমন মন্তব্য করেছেন হামাস। বলেছেন ইসরায়েলের গাজায় কৌশলগত পরাজয় হয়েছে। রাতে বৈরুতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। খবর পার্স টুডে ও আল মায়াদিনের জানিয়েছেন তিনি ইসরায়েল 7 অক্টোবর থেকে গাজায় বিমান হামলা শুরু করেছে এবং 27 অক্টোবর এই উপত্যকায় স্থল অভিযান শুরু করেছে, যা এখনও চলছে। হামাসকে নির্মূল করে ইসরায়েলি বন্দীদের মুক্ত করে নেয়াকে চলমান গাজা যুদ্ধের প্রধান দুটি লক্ষ্য হিসেবে ঘোষণা করেছে তেল আবিব। ইসরায়েলের পক্ষে যে 3 নেতা ইসরায়েলের কথা বারবার বলেছেন তারা হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং 2 যুদ্ধমন্ত্রী। বলেছেন যে 3 ব্যক্তি পরাজিত, গাজা উপত্যকার বিরুদ্ধে তারা কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি এবং সামনের দিনগুলোতে পারবে না। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর হাত দিয়ে আটক বন্দীদের মুক্ত করতে ব্যর্থ হয়ে নেতানিয়াহু গাজায় কৌশলগত পরাজয়ের সম্মুখীন হয়েছে উল্লেখ করে তিনি বলেছেন যে যদি নাৎসিবাদী ইসরায়েল তার আটক সেনাদের জীবিত ফিরিয়ে পেতে চায় তাহলে তাকে আগ্রাসন সম্পূর্ণ বন্ধ করতে হবে। এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুগের হিটলার বলে উল্লেখ করেছেন আমদান। তিনি বলেছেন যে গাজায় ঢুকলে টুকরো টুকরো হয়ে ফিরতে হবে এবং এটা জানা পরে নেতানিয়াহু তার সেনাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এই গণহত্যা বর্বর গোটা বিশ্বের সামনে ঘটেছে এবং যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ ইউরোপীয় দেশগুলো তাতে সমর্থন যোগাচ্ছে। আরও 4 সেনা নিহতের কথা স্বীকার করল ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় আরও 4 সেনা নিহতের কথা স্বীকার করল ইসরায়েল। এর মধ্য দিয়ে গাজা স্থল অভিযানে ফিলিস্তিনের যোদ্ধাদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে নিহত ইসরায়েলি সেনা সংখ্যা দাঁড়ালো 126 জনে। নিহত 4 সেনা হলেন উরিজা বায়ার, লিভার আলুশ, ইতান নাহে এবং তাল ফেলিবা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া দুত দেভান ইউনিটের আরেক সৈন্যদের গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। সূত্র জানাচ্ছে টাইমস অফ ইসরায়েল। গাজায় অযথা অপরাধযোগ্য চালাচ্ছে ইসরায়েল, ফিলিস্তিনি বিজয়ী হবে বলছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল অযথা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই দখলদার শক্তির বিরুদ্ধে অসম যুদ্ধে ফিলিস্তিনি জনগণ নিশ্চিতভাবে বিজয়ী হবে। তিনি নিজের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে এক পোস্টে লিখেছেন, নারী ও শিশুদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ চলমান থাকা সত্ত্বেও অসম যুদ্ধে ফিলিস্তিনি নিশ্চিতভাবে বিজয়ী হবে। তিনি আরও বলেছেন ইসরায়েলি সেনারা গাজা উপত্যকায় উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসের চেয়েও জঘন্য অপরাধ করে যাচ্ছে। তারা 7 অক্টোবর হামলা ঠেকাতে ব্যর্থতার ঐতিহাসিক গ্লানি ঢাকতে এই অপরাধযোগ্য চালাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। ইরানের এই শিশু কূটনৈতিক বলেন 70 দিনের বেশি সময় ধরে তথা 43 দিন আজ হবে গাজা উপত্যকার উপর 73 দিনের বেশি এই অবসানকারী ইহুদিবাদীরা হামাসকে ধ্বংস বা নিরস্ত্র করতে ব্যর্থ হয়েছে। আমির আবদুল্লাহিয়ান আরও বলেছেন গাজা প্রায় 20 লাখ মানুষকে তাদের ঘরবাড়ি ছাড়া করে এক স্থান থেকে আরেক স্থানে তাড়িয়ে বেরিয়ে যেমন ইসরায়েল কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি, তেমনি তারা এই অপরাধযোগ্য যতই অব্যাহত রাখুক বল প্রয়োগ করে হামাসের হাতে আটক তাদের বন্দীদের মুক্তি করতে ব্যর্থ হবে। সূত্র জানাচ্ছে পার্স টুডে। বাইডেনের যে দাবিকে ননসেন্স বললেন পুতিন। ভবিষ্যতে ন্যাটোভুক্ত দেশে আক্রমণ চালাতে পারে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এই দাবিকে সম্পূর্ণ ননসেন্স বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সঙ্গে এ ধরনের সংঘাতকে তার দেশের স্বার্থের বিরুদ্ধে বলে উল্লেখ করেছেন পুতিন। রাশিয়ার রাষ্ট্রীয় টিভিতে এক সাক্ষাৎকারে পুতিন বলেছেন, সম্পূর্ণ ননসেন্সের একটি কথা বলা হয়েছে। আমি মনে করি প্রেসিডেন্ট বাইডেন এটি বুঝতে পেরেছেন। রাশিয়ার কোনো স্বার্থ, কারণ বা ভূ রাজনৈতিক স্বার্থ নেই। ন্যাটো দেশগুলোর সঙ্গে লড়াই করার কোনো অর্থনৈতিক, রাজনৈতিক বা সামরিক
সামরিক স্বার্থ নেই। বাইডেন এই অঞ্চলে তার ভুল নীতিকে বৈধতা দিতে এই ধরনের আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছেন। কয়েক সপ্তাহ আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে বিজয় অর্জন করলে তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটিয়ে ন্যাটো মিত্রকে ফিনল্যান্ডে আক্রমণ করা বুঝিয়ে আঘাত করার সাহস পাবেন বলে মন্তব্য করেছেন বাইডেন। সে পরিপ্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করলেন পুতিন। এ ব্যাপারে পুতিন আরও বলেছেন, পশ্চিমারা ফিনল্যান্ডকে ন্যাটোয় টেনে এনেছে, তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ ছিল। 20 শতকের মাঝামাঝি আঞ্চলিক বিষয়গুলো সহ সমস্ত বিরোধী দীর্ঘদিন ধরে সমাধান করা হয়েছে। এখানে কোনো সমস্যা ছিল না, এখন যেখানে সমস্যা থাকবে, কারণ আমরা লেনিনগ্রাড মিলিটারি ডিস্ট্রিক্ট তৈরি করব এবং এখানে নির্দিষ্ট পরিমাণ সামরিক ইউনিটকে জড়ো করব। সূত্র আল জাজিরা এবং দ্য গার্ডিয়ানের। লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে হামলার কারণ ব্যাখ্যা করল ইয়েমেন। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত ইসলামিক স্যালভেশন সরকারের তথ্যমন্ত্রী নাসিরুদ্দিন আহমেদ একটি পশ্চিমা মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে লোহিত সাগরে ইসরায়েলের মালিকানাধীন জাহাজে কিংবা ইসরায়েল অভিমুখী অন্য দেশের জাহাজের ওপর ইয়েমেনি হামলার লক্ষ্য উদ্দেশ্যের ব্যাখ্যা তুলে ধরেছেন। নিউজ উইককে দেওয়া সাক্ষাৎকারে অমের বলেছেন, আমাদের সামরিক অভিযান ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট জাহাজের বিরুদ্ধে এবং আমরা এর বাইরে অন্য কোনো জাহাজকে লক্ষ্যবস্তু করিনি। ইসরায়েল যখন গাজায় বর্বর ধ্বংসযোগ্য গণহত্যা চালাচ্ছে, তখন এর প্রতিবাদে ইয়েমেনি সেনারাও লোহিত সাগরে বাব আল মান্দাব প্রণালীর উপর দিয়ে ইসরায়েলগামী জাহাজকে টার্গেট করেছে। ইয়েমেনের এই কর্মকর্তা আরও বলেছেন, লোহিত সাগরের উপর দিয়ে ইসরায়েলগামী জাহাজকে টার্গেট করে হামলার উদ্দেশ্যে গাজা ত্রাণ, খাদ্য, ঔষধ সরবরাহ করতে ইসরায়েলকে বাধ্য করা। গত 7 অক্টোবর থেকে গাজা ইসরায়েল আগ্রাসনে পর্যন্ত 20,000 মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া ইসরায়েল গাজায় মানবিক সাহায্য পাঠাতে বাধা সৃষ্টি করছে। নাসিরুদ্দিন ওমরের সাক্ষাৎকারটি প্রকাশিত হওয়ার আগে রয়টার্স খবর দিয়েছিল যে বিশ্বের বৃহত্তম শিপিং কোম্পানিগুলোর মধ্যে একটি মার্কস শিপিং কোম্পানি জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লোহিত সাগরের মধ্য দিয়ে তাদের কন্টেনবাহী কোনো জাহাজ চলাচল করবে না। মার্কস শিপিং কোম্পানির মুখপাত্র রয়টার্সকে বলেছেন, ডেনমার্কের কোম্পানি পণ্যসামগ্রীবাহী জাহাজ আফ্রিকা হয়ে অন্যত্র পাঠানোর পরিকল্পনা করছে। তিনি বলেছেন, লোহিত সাগরে আমাদের পণ্যবাহী জাহাজে কয়েক দফা হামলার পরে আমরা আদেশ দিয়েছি, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমাদের কোনো জাহাজ যেন আল মান্দাব প্রণালী অতিক্রম না করে। এ প্রসঙ্গে ইয়েমেনে হুতি সমর্থিত ন্যাশনাল স্যালভেশন সরকারের তথ্যমন্ত্রী নাসিরুদ্দিন ওমর নিউজ উইককে দেওয়া এক সাক্ষাৎকারে লোহিত সাগর পাড়ি দিয়ে ইচ্ছুক শিপিং কোম্পানিগুলোর উদ্বেগ কমানোর চেষ্টা করেছেন। তিনি বলেছেন, আমাদের পক্ষ থেকে আমরা সমস্ত শিপিং কোম্পানি আশ্বস্ত করছি যে তাদের কোনো জাহাজ যদি ইসরায়েলে বন্দী না হয় ভিড়ে, তাহলে তাদের কোনো ঝুঁকি নেই বা সমস্যা হবে না। তিনি আরও বলেছেন, সামুদ্রিক টাস্ক ফোর্স গঠনের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিবৃতির কারণে লোহিত সাগরে চলাচলকারী শিপিং কোম্পানিগুলোর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ইয়েমেনের তথ্যমন্ত্রী আরও বলেছেন, সামুদ্রিক টাস্ক ফোর্স গঠনে আমেরিকার ঘোষণা ও হুমকির পরে অঞ্চলে ব্যাপক উত্তেজনা উদ্বেগ সৃষ্টি হয়েছে। এদিকে ইয়েমেনের সেনাবাহিনী ইসরায়েলগামী জাহাজ একের পর এক হামলা চালানোয় ইসরায়েল ও তার মিত্ররা চিন্তিত হয়ে পড়েছে। ইয়েমেনের কর্মকর্তারা বলছেন, গাজার জনগণের কাছে মানবিক সহায়তা না পাঠানো এ পর্যন্ত ইসরায়েল অভিমুখী যে কোনো জাহাজের বিরুদ্ধে ইয়েমেনি সেনাবাহিনীর হামলা অব্যাহত রাখবে, সূত্র জানাচ্ছে পার্স টুডে। এবং সর্বশেষ জানাবো, আগ্রাসন বন্ধের পর আমরা গাজার পুনর্নির্মাণ শুরু করব। বন্দি বিনিময় সংক্রান্ত আলোচনার আগে আগ্রাসন বন্ধ করতে হবে, বলছে হামাস। অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরায়েলের চলমান আগ্রাসন পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত হামাস তেল আবিবের সঙ্গে বন্দি বিনিময় নিয়ে কোনো আলোচনা করবে না। গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর হাতে আটক ইসরায়েলি বন্দীদের মুক্ত করার লক্ষ্যে আবারও আলোচনা শুরু হয়েছে বলে যখন খবর প্রকাশিত হয়েছে তখন এই সতর্কবাণী উচ্চারণ করল হামাস, সূত্র জানাচ্ছে পার্স টুডে।